গুড মর্নিং এভরিবডি। আশা করছি প্রত্যেকেই বাড়িতে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। গত ক্লাসটা করেছিলাম পেজ নাম্বার 84 থেকে নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ সম্পর্কে। সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার অনেকেই করে পাঠিয়েছে, আবার অনেকজনই পাঠায়নি। তো যারা পাঠিয়েছে তাদেরগুলো দেখা হয়েছে, দেখেছি, কিছু দেখা বাকি আছে, তবে দেখে নেব। প্রত্যেকেই যাদের যাদের দেখেছি প্রত্যেকে ভালো মতোই লিখেছে, সেরকম কোনো ত্রুটি পাইনি। তবে এই লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে এটা বলছি। প্রত্যেককে যাতে লেখাগুলো খুব সুন্দরভাবে ধরে ধরে প্রয়োজন হলে 2 রকম কালি ব্যবহার করে যাতে লিখে। কোয়েশ্চেনগুলোকে লিখবে কালো কলমে, কালো কালিতে, আর অ্যান্সারগুলোকে লিখবে নীল কালিতে। এবং বাংলা খাতায় যদি লেখো, দাগটানা খাতায়, তাহলে লেখাগুলো খুব সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো হাতের লেখাটা পরিষ্কার করতে হবে, এটা একটা স্টুডেন্টের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পড়াশোনা করার সাথে সাথে হাতের লেখাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদিকে খেয়াল রাখতে হবে। এদিকে খেয়াল না রাখলে কিন্তু আবার ভালো কিছু লিখলেও হাতের লেখা খারাপের জন্য বোঝা না গেলে স্যারদের একটু সমস্যা হয়, নাম্বার দিতে ঠিকঠাক নাম্বার দেওয়া হয় না। হয়তো ভালো লিখেছে, হাতে লেখা বোঝা যাচ্ছে না, ঠিক লিখেছে, হাতে লেখা বোঝা যাচ্ছে না, তখন কিন্তু অনেক সময় নাম্বারে প্রবলেম হয়, মার্ক কম পেয়ে যায়। তাহলে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মার্ক কম পেয়ে যাচ্ছে, এটা একটা কারণ হচ্ছে হাতের লেখা। হাতের লেখাটাকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। তো আগের কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছিল অনেকজনই তার অ্যান্সার দিয়েছে, অ্যান্সারগুলো লেখা হয়েছে, ভালো হয়েছে। আজকেও সেম আগের ন্যায় যেগুলো ত্রুটি ছিল, যেমন লাইট পড়ছিল এর আগের দিন বোর্ডে, অনেকে হাতে লেখা বুঝতে পারেনি, বা হয়তো ঠিকঠাক বোঝা যায়নি, বা মার্কারে হয়তো কালিও ঠিকঠাক ছিল না বলে হয়তো সেরকম ভাবে বোঝা যায়নি, আর আমিও ব্যাপারটা বুঝতে পারিনি। পরে ক্লাসটা দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, হাতে লেখাটা একটু কম বোঝা যাচ্ছে লাইটের জন্য। তো আজকে আশা করছি হাতে লেখাগুলোকে ধরে ধরে পরিষ্কার করে লেখার চেষ্টা করব। তার সাথে সাথে আমার গলার ভয়েস আমি কোশ্চেনগুলোকে মুখে বলে দেব। যারা হাতে লেখা বুঝতে পারবে না বা যে জায়গাটায় বুঝতে পারবে না, সেই জায়গাটা আমার কথা শুনে, আমার ভয়েস শুনে, আমার মুখের আওয়াজ শুনে সেই কোশ্চেনগুলোকে তোমরা টুকবে। তার আগে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 5 এর জেনারেল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, যেটাকে আমরা বলছি আমাদের পরিবেশ। যে বইটা, সে আমাদের পরিবেশের পেজ নাম্বার 85 নাম্বার পেজে যে টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ও মানুষ, প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে যে সম্পদ। এর আগের দিন আমরা বিভিন্ন প্রকারের সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম, বিভিন্ন প্রকারের সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম, যে এই সম্পদ কত প্রকারের, সম্পদ জিনিসটা কি, সম্পদগুলো কোথায় কিভাবে গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের বা নানান জায়গার নানান ধরনের সম্পদ, কোথাও কয়লা সম্পদ, কোথাও চা সম্পদ, কোথাও ধান সম্পদ, এইরকম ভাবে বিভিন্ন রকম ভাবে সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আগের ক্লাসের আজকে পরবর্তী অংশ থেকে আজকে শুরু করব। ঠিক পরের পেজ 85 নম্বর পেজে যে টপিকটা রয়েছে, প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। তাহলে মানুষের মধ্যে এমন কিছু সম্পদ রয়েছে এবং প্রকৃতিতে এমন কিছু সম্পদ রয়েছে যে মানব সম্পদ এবং প্রকৃতির সম্পদ মিলেমিশে অনেক ধরনের, নানান ধরনের নতুন নতুন সম্পদ গড়ে উঠেছে। আর সেই সম্পদগুলো কিভাবে গড়ে উঠেছে, কতটুকু অগ্রসর হয়েছে, আজ সম্পদের কিরকম বিস্তৃতি লাভ করেছে, আগেকার দিনের সম্পদ কেমন ছিল, আগেকার দিনের মানুষের ব্যবহার, তাদের কাজকর্ম, তাদের রীতিনীতি কেমন ছিল, বর্তমানে মানুষ কতটা উন্নত হয়েছে, কতটা উন্নতির অগ্রসর হয়েছে, কতটুকু চরম শিখরে পৌঁছেছে, কত রকম ডিজিটাল, কত রকম টেকনোলজিক্যাল বিষয়গুলোকে ব্যবহার করে মানুষ নানান ধরনের কাজকর্ম করছে। প্রকৃতিক সম্পদকে নিয়ে মানুষ তার বুদ্ধি লাগিয়ে সেটাকে অনেক ধরনের নানা রকম সম্পদে রূপান্তরিত
করেছে। এই টপিকটাতে আলোচনা করব। আগে প্রথমে আমরা একটু ভেবে নেব যে সম্পদ কত প্রকারের। সম্পদকে আমরা দুই রকম ভাবে ভাগ করতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তবে তোমরা এইভাবে লিখবে যে সম্পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? তিনটি ভাগে। আমি লিখছি, এটা হচ্ছে সম্পদ। সম্পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। কত ভাগে? তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ। একটা হচ্ছে মানব সম্পদ, একটা হচ্ছে মানব সম্পদ। আর আরো একটা সম্পদ রয়েছে যে সম্পদটাকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ বা সাংস্কৃতিক আমরা সম্পদ বলি, সাংস্কৃতিক সম্পদ। দেখুন তাহলে আরেক ধরনের সম্পদ হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। তাহলে সম্পদ প্রধানত তিন প্রকারের। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, দুই নম্বর হচ্ছে মানব সম্পদ, তিন নম্বর হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। এই তিন প্রকারের সম্পদ সম্পর্কে আমরা অবগত আছি। প্রাকৃতিক সম্পদ কোনগুলো? যে সম্পদগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, যে সম্পদগুলো প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে সেই সম্পদগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যে সম্পদগুলো প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে সেই সম্পদগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যে সম্পদগুলো মানব দেহে পাওয়া যাচ্ছে, মানুষের কাছ থেকে পাওয়া যাচ্ছে, সেই সম্পদগুলোকে বলা হয় মানব সম্পদ। যে সম্পদগুলো, যে সমস্ত সম্পদগুলো সংস্কৃতির সঙ্গে যুক্ত, রীতিনীতির সঙ্গে যুক্ত, কালচারের সঙ্গে যুক্ত, সেই সমস্ত সম্পদগুলোকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ। তার মধ্যে প্রাকৃতিক সম্পদ যেমন একটা হচ্ছে বন সম্পদ। কয়েকটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ, কয়েকটা প্রাকৃতিক সম্পদের উদাহরণ। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের উদাহরণ হচ্ছে বন সম্পদ। তো বন সম্পদ থেকে আমরা কি পাই? কাঠ পাই। তাহলে কাঠ একটা বন সম্পদের একটা উদাহরণ। তাহলে প্রাকৃতিক সম্পদ একটা হচ্ছে বন সম্পদ, যেখান থেকে আমরা পাচ্ছি কাঠ। গাছপালা থেকে কাঠ পাচ্ছি, ছায়া পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, গাছপালা থেকে জ্বালানি পাচ্ছি, আসবাবপত্র পাচ্ছি, কাগজ পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে সব প্রাকৃতিক সম্পদ। এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, প্রকৃতি থেকে পাওয়া যায়। তাহলে প্রাকৃতিক সম্পদ একটা হচ্ছে বন সম্পদ, একটা হচ্ছে জল সম্পদ, একটা হচ্ছে বায়ু সম্পদ। তাহলে জল সম্পদ থেকে জলবিদ্যুৎ পাচ্ছি। জল মানুষের মানে জল ছাড়া জীবের কোনো বেঁচে থাকার অস্তিত্ব নেই, যার জন্য জলের অপর নাম হচ্ছে জীবন। জল মানেই জীবন। প্রতিটি জীব বেঁচে থাকার জন্য তাদের জলের প্রয়োজন হয়। তাই জলও একটা সম্পদ। জল থেকে আমরা জলবিদ্যুৎ তৈরি করি। যেমন বায়ু সম্পদ একটা, বায়ু থেকে আমরা ওই বায়ুকল ঘুরিয়ে অনেক সময় বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে সেটা একটা সম্পদ। তাপ একটা সম্পদ, তাপ মানে আলো। তাপ একটা সম্পদ, আলো একটা সম্পদ। তাপ আমরা সূর্যের আলো থেকে তাপ পাচ্ছি, বা অনেক সময় কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যাচ্ছে, সেখান থেকে টারবাইন ঘুরিয়ে তাপ দিয়ে তাপ বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তাই তাপ বিদ্যুতে লাগে কয়লা, আর জলবিদ্যুতে লাগে জল। তাপ বিদ্যুতে তাপ লাগে, যার জন্য কয়লা পুড়িয়ে তাপ সৃষ্টি করা হয়, আর জলবিদ্যুতে লাগে জল। জলের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে সেটা হচ্ছে জলবিদ্যুৎ। তাহলে তাপ বিদ্যুৎ, জলবিদ্যুৎ এগুলো সবই সম্পদ। তারপরে আরেকটা সম্পদ রয়েছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ আর একটা সম্পদ, সেটা হচ্ছে এখানে লিখলাম খনিজ সম্পদ। তাহলে যে সমস্ত সম্পদগুলো বা যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো খনিতে পাওয়া যায়, মাটির নিচে পাওয়া যায়, সেই সমস্ত সম্পদগুলোকে বলে খনিজ সম্পদ। যেমন কি কি খনিজ সম্পদ? যেমন খনিজ সম্পদের উদাহরণ দেব কয়লা, একটা হচ্ছে কয়লা, তারপরে একটা হচ্ছে লোহা, অ্যালুমিনিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি। এগুলো হচ্ছে সব খনিজ সম্পদ। তাহলে সম্পদ প্রধানত তিন প্রকার: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে বন সম্পদ, জল সম্পদ, বায়ু সম্পদ, আলো তাপ সম্পদ, তারপরে খনিজ সম্পদ, এগুলো সবই সম্পদ। তাছাড়াও রয়েছে আজকে যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মানব সম্পদ সম্পর্কে। মানুষেরও দেহে, মানব দেহেও বিশেষ দুই প্রকারের একটা সম্পদ রয়েছে, বিশেষ দুই প্রকারের সম্পদ। একটা কি? একটা হচ্ছে স্বাস্থ্য সম্পদ। মানুষের স্বাস্থ্য, মানুষের হেলথ, এটা একটা অন্যতম সম্পদ।
যে সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্য ঠিক নেই, তারা উইক হয়, তারা দুর্বল প্রকৃতির হয়, তারা অক্ষম হয়, তারা হ্যান্ডিক্যাপ হয়, তারা সঠিকভাবে কাজ করতে পারে না, তারা কোনো রকম ভাবে উঠে দাঁড়াতে পারে না, হাঁটাচলা করতে পারে না, পরিশ্রম করতে পারে না। তাহলে স্বাস্থ্য যাদের ঠিক আছে তারা সব রকম কাজ করতে পারবে। তাহলে স্বাস্থ্য ঠিক রাখাটা একটা অন্যতম সম্পদ, যে স্বাস্থ্য মানুষের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সম্পদ, যে সম্পদ ছাড়া কোনো মানুষ পরিবেশে টিকে থাকতে পারে না, পরিবেশে পরিশ্রম করতে পারে না, কোনো ধরনের কাজকর্ম করতে পারে না। তাহলে এর একটা সম্পদ। তাহলে স্বাস্থ্য একটা সম্পদ। 2 নম্বর সম্পদ কি? 2 নম্বর সম্পদ হচ্ছে মানুষের বুদ্ধি। বুদ্ধি একটা সম্পদ। মানুষ বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক দূর অগ্রসর হতে পারে। এই যে মডার্ন টেকনোলজি, আগে ছিল অনুন্নত মানের উনুন, এখন হয়ে গেছে উন্নত মানের উনুন হয়ে গেছে। আগে ছিল চক, এখন আর চক ব্যবহার করা হয় না, ব্যবহার করা হচ্ছে মার্কার। তাহলে চকও ব্যবহার করা হচ্ছে, চকের চেয়ে মার্কারের ব্যবহারটা বেশি। কেন? কারণ চকের গুঁড়ো উড়ে চোখে যায়, নাকে যায়, অ্যালার্জি হয়, অনেক কন্ডিশন ঘটে, এর জন্য এখন ব্যবহার করা হচ্ছে মার্কার। তাহলে এখানে গুঁড়ো উড়ার কোনো ব্যাপার নেই, এখানে পেনের মতো করে লেখা যায়, হাতের লেখাও সুন্দর হয় এবং ডিজিটাল হয়, তো সব কিছুই। তাহলে বর্তমানে উন্নতি হচ্ছে, তাহলে চরম উন্নতি হচ্ছে। তাহলে কিভাবে দিনের পর দিন টেকনোলজির উন্নতি হচ্ছে? মানুষের বুদ্ধি দ্বারা। তাহলে মানুষের বুদ্ধি যদি না থাকতো তাহলে মানুষ আগের মতোই ওই গাছের ছাল বা গাছের পাতা পড়তো, এই যে জামা কাপড়, এই যে ড্রেসিং যদি না হতো, তাহলে মানুষের বুদ্ধি না থাকলে জামা কাপড় তৈরি করতে পারতো না, জামা তৈরি করতে পারতো না, বিভিন্ন ডিজাইনের জামা এগুলো তৈরি করতে পারতো না। তাই মানুষের বুদ্ধি না থাকলে মানুষরা আগের মতোই কি করতো না, তো ওই গাছের ছাল পরে থাকতো, গাছের পাতা পরে থাকতো। তাহলে আগেকার মতো ওই মাংসকে পুড়িয়ে খেত। এখন মাংসকে রান্না করে খাওয়া হচ্ছে, কখনো কষা, কখনো ভাজা, কখনো ঝোল, বিভিন্ন রকম। তাহলে বিভিন্ন রকম ভাবে মানুষ বুদ্ধি লাগিয়ে বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ তৈরি করছে। বড় বড় রেল, বড় বড় গাড়ি, বড় বড় প্লেন, বাইক, সাইকেল, কিভাবে অল্প পরিশ্রমে কিভাবে দ্রুত যাওয়া যাবে, অল্প সময় কিভাবে দ্রুত পথ অতিক্রম করা যাবে, সব রকম এই মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই নানা রকম টেকনোলজির উন্নতি হয়েছে। তাহলে মানুষের বুদ্ধি একটা অন্যতম সম্পদ। এই বুদ্ধি এবং স্বাস্থ্য, এই দুটো হচ্ছে মানব সম্পদ। নেক্সট কি রয়েছে? আরো একটা রয়েছে সাংস্কৃতিক সম্পদ। তাহলে সম্পদ হচ্ছে শিক্ষা একটা সম্পদ, শিল্প একটা সম্পদ। এই সম্পদগুলো সাংস্কৃতিক সম্পদ। কি কি বললাম? উদাহরণ শিল্প। সাংস্কৃতিক সম্পদের উদাহরণ হচ্ছে শিল্প। আর একটা হচ্ছে শিক্ষা। শিক্ষা একটা সম্পদ। শিক্ষা প্রতিটি মানুষের শিক্ষা গ্রহণ করা একটা অত্যাবশ্যকীয় কাজ। মানুষকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে, মানুষ হবে জ্ঞানী, মানুষকে শিক্ষা লাভ করতে বলেছে। মানুষ শিক্ষা লাভ না করলে বুদ্ধির অগ্রগতি হবে না, টেকনোলজি বুঝবে না, কিভাবে অল্প সময়ে কঠোর পরিশ্রম থেকে বাঁচা যায়, অল্প সময়ে বেশি ইনকাম করা যায়, বেশি মুনাফা লাভ করা যায়, অল্প পরিশ্রমে কি করে বেশি লাভবান হওয়া যায়, এইরকম টেকনোলজিকে কাজে লাগিয়েছে। তার জন্য দরকার শিক্ষা, শিল্প, এগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। তো এই সম্পদগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। তো এগুলো সম্পদের একটা জাস্ট চার্ট তোমাদেরকে দিলাম। এবার একটু আমরা দেখবো যে তোমাদের বইয়ে কি বলছে। বইয়ের উপর ভিত্তি করে আমরা একটু টেক্সটের ভিত্তি করে কয়েকটা বিষয় পড়াবো। তারপরে আমাদের দেখতে হবে যে কিছু কোয়েশ্চেন আছে কিনা, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কোয়েশ্চেন লিখে দেবো। আবার সেম আগের নাই, কোয়েশ্চেনের উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে। তার সাথে নাম, রোল নাম্বার, ক্লাস, নাম, রোল নাম্বার আর সেকশন, এই দুটো উল্লেখ করে দিতে হবে, এগুলো উল্লেখ করে পাঠাতে হবে। দেখো পেজ নাম্বার 25 নম্বর পেজে কি বলছে? প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। প্রথমে বলছে পরদিন ক্লাসে সম্পদ নিয়ে আবার কথা শুরু হয়ে গেল। তাহলে এর আগের দিন একবার সম্পদ নিয়ে আলোচনা করেছি, আজকে আবার সম্পদ নিয়ে আলোচনা করছি। দিদি বললেন মানুষের স্বাস্থ্য একটা সম্পদ, তা আছে বলে মানুষ পরিশ্রম করতে পারে। মানুষ বুদ্ধি আরো একটা সম্পদ, আর প্রকৃতিতে ছড়িয়ে আছে আরো অনেক ধরনের সম্পদ। তাহলে মানুষের সম্পদ আর প্রকৃতির সম্পদ মিলেমিশে এখন নতুন আরো অনেক সম্পদ তৈরি হয়েছে। কথা বোঝা গেল? যেমন যে বলছে যে আর প্রকৃতিতে ছড়িয়ে আছে আরো অনেক সম্পদ, যেসব নিয়ে নিজের স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে আরো অনেক সম্পদ তৈরি করতে পেরেছে মানুষ। ডুমরু বলল যেমন মাটি আর কয়লা দিয়ে করেছে ইট, মাটি একটা সম্পদ, প্রকৃতির সম্পদ।
কয়লা একটা সম্পদ, তাহলে কয়লা দিয়ে মাটিকে পুড়িয়ে তৈরি করেছে বিল্ডিং, ইট তৈরি করেছে, ইট দিয়ে তৈরি করেছে বিল্ডিং, বড় বড় শিল্প কারখানা, রাস্তা, ড্রেন ইত্যাদি তৈরি করেছে। তাহলে এগুলো একটা উল্লেখযোগ্য সম্পদ। তারপরে বললো পাকা বাড়ি তৈরি করেছে। মৈরাং বললো একজন মানুষের বুদ্ধি নয়, কিন্তু অনেক কিছু আছে। যে রান্নার কথাটা ধরো, প্রথমে সে রাঁধতো না, রান্নার জন্য আগুন জ্বালাতে ওরা পারতো না, জ্বালানো দরকার, রান্নার জন্য আগুন জ্বালানো দরকার, অথচ এক সময় মানুষ আগুন জ্বালাতে পারতো না, তখন কাঁচা খাওয়া ছাড়া উপায় ছিল না। তাহলে আগেকার যুগে মানুষ আগুন জ্বালাতে পারতো না, বুদ্ধি ছিল না, শিক্ষা ছিল না বলে ওরা আগুন জ্বালাতে পারতো না, যার জন্য মাংসকে পুড়িয়ে পুড়িয়ে কাঁচা কাঁচাই খেতে হতো। প্রথমে কাঁচা কাঁচা খেতে হতো, পরে যখন মানুষ এক সময় আগুন জ্বালাতে শিখলো, তাহলে তখন জ্বলন্ত কাঠের আগুনে মাংসকে পুড়িয়ে যখন আগুন জ্বালাতে শিখলো, তখন আগুনে মাংস ফেলে দিয়ে মাংসকে ঝলসে মাংসকে পুড়িয়ে তখন খেত। পরে কিন্তু রান্নার বাসনপত্র চাই, এবার রান্না করতে গেলে তো বাসন দরকার, তাই হাঁড়ি, কড়াই, চামচ ইত্যাদি, থালা বাসন ইত্যাদি দরকার, বাসনগুলো ছিল না। তখন পাত্র না হলে রাখবে কিসে, আর রান্না করা খাবারগুলো বা রাখবে কিসে? তাহলে পাত্র তৈরি করা একটা অন্যতম বুদ্ধির একটা প্রয়োজন। রবি বলল পরে কেউ বুদ্ধি করে মাটির কড়া তৈরি করলো, তারপর হাঁড়ি, এখন কত কি তৈরি হয়েছে বলা যায়। বুঝে স্টিলের বাসন তৈরি হয়েছে, সুন্দর সুন্দর প্লাস্টিকের পাত্র তৈরি হয়েছে, স্টিলের প্রেসার কুকার তৈরি হয়েছে, আরো কত কি তৈরি হয়েছে। তাহলে এইভাবে মানুষ বুদ্ধি লাগিয়ে তবেই তো এগুলো তৈরি করতে পেরেছে। তাহলে বুদ্ধি একটা মানুষের অন্যতম সম্পদ। নেক্সট হচ্ছে ম্যাডাম বলছে, জানো প্রথম দিকে মানুষ মাটির পাত্রে ছবি আঁকতো, গায়ে এঁকে এঁকে রাখতো, তারপর সেটা পুড়িয়ে শক্ত করে নিত, নানা কিছু আঁকার বিষয় ছিল। মাটি খুঁড়ে তেমন এখন অনেক আঁকা পাত্র পাওয়া যায়। মথন বলল উনুনেই কত রকম ছিল। বলছে আগে মাটিতে গর্ত করে কাঠের উনুন হতো, তারপর আঁচের উনুন, তারপরে গ্যাসের উনুন, এখন আবার ইলেকট্রিক উনুন বেরিয়ে গেছে। তাহলে উনুন কত রকমের হয়েছে, মানুষ বুদ্ধি করে না এগুলো বানিয়েছে। আগে মানুষ গর্ত করে রান্না করতো, তারপরে উনুন তৈরি করলো মাটির, তারপরে তৈরি করলো স্টিলের ওভেন, তারপরে তৈরি করলো গ্যাসের উনুন। তাহলে এখন আবার ইলেকট্রিক উনুন হয়ে গেছে, আর উনুনে জাল দিতে হবে না, গ্যাসও লাগবে না, কারেন্ট লাগালেই রান্না হয়ে যাবে। তাহলে এগুলো উন্নতি হয়েছে। এগুলো সব কোথা থেকে উন্নতি লাভ করেছে না, তো বিভিন্ন ধরনের মানুষ বুদ্ধি লাগিয়ে এগুলোকে তৈরি করেছে। তাহলে বুদ্ধি একটা অন্যতম সম্পদ। মানুষের এটা মানব সম্পদ, অন্যতম সম্পদ হচ্ছে বুদ্ধি। লক্ষ্মীমণি বলল যে কত হাজার বছর ধরে হয়েছে বলতো এগুলো, কত মানুষের বুদ্ধি কাজে লেগেছে ভেবে দেখো তো। দিদিমণি বলল একজন বুদ্ধি করে কিছু করতো, আর আরেকজন সেটাকে আরো বুদ্ধি লাগিয়ে আরো ভালো করার চেষ্টা করতো। যে কেউ বুদ্ধি করে তৈরি করেছে একটা জিনিস, সেটাকে আরো ভালো করে ও বুদ্ধি লাগিয়ে আরো ভালো করলো, ও আরেকজন বুদ্ধি লাগিয়ে আরো ভালো করলো। এইভাবে অনেক মানুষের বুদ্ধি যুক্ত হয়ে হয়ে অনেক বড় বড় অনেক ভালো ভালো কিছু তৈরি হয়েছে। ঠিক আছে, একজনের পক্ষে এরকম করা সম্ভব নয়। ফুলমণি বলল এটাই তো মানুষের বড় সম্পদ। এইভাবে যদি যোগ না হতো তাহলে এই বুদ্ধিতে বেশি দূর একজনের বুদ্ধিতে বেশি দূর আগা যেত না। তাহলে পৃথিবীতে অনেক মানুষের এক এক বুদ্ধি, সমস্ত মানুষ বিভিন্ন প্রকারের বুদ্ধি দিয়ে বিভিন্ন নানা ধরনের কি করেছে না তো জিনিসপত্র তৈরি করেছে। তাহলে এগুলো সবই এক একটা সম্পদ। বুদ্ধি একটা সম্পদ, স্বাস্থ্য একটা সম্পদ, বন একটা সম্পদ, বায়ু একটা সম্পদ, জল একটা সম্পদ, তাপ একটা সম্পদ, আলো একটা সম্পদ, কয়লা একটা সম্পদ, লোহা একটা সম্পদ, শিল্প একটা সম্পদ, শিক্ষা একটা সম্পদ। সবই এক এক প্রকারের সম্পদ। বিভিন্ন প্রকারের সম্পদ এই পরিবেশে আছে, যার জন্য পৃথিবী দিনের পর দিন উন্নত চরম শিখরে পৌঁছে যাচ্ছে, দিনের পর দিন প্রচুর পরিমাণে উন্নতি লাভ করছে। এবার আমরা কয়েকটা এখান থেকে কোশ্চেন লিখিয়ে দিব, তারপরে আজকের মতো ক্লাস শেষ করবো। দেখো কোশ্চেনগুলো লিখে নাও। দেখো এক নম্বর কোশ্চেন, আশা করছি আজকে বোঝা যাবে, একটু ভালো করে দেখো। সম্পদ কত প্রকার ও
কি কি? সম্পদ কত প্রকার ও কি কি? 2 নম্বর, কয়েকটি মানব সম্পদের উদাহরণ দাও। 3 নম্বর, মানুষের স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? সম্পদ কত প্রকার ও কি কি? 2 নম্বর কোশ্চেন, কয়েকটি মানব সম্পদের উদাহরণ দাও। 3 নম্বর কোশ্চেন, মানুষের স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? 4 নম্বর কোশ্চেন, মানুষ আগেকার দিনে মাংসকে কাঁচা খেত কেন? 5 নম্বর কোশ্চেন, মানুষ কিভাবে রান্না করতে শিখলো? 6 নম্বর, কয়েকটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ দাও। কয়েকটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। 8 নম্বর কোশ্চেন, মানুষের বাসন পত্রের প্রয়োজন হয় কেন? 9 নম্বর কোশ্চেন, তুমি কত প্রকারের উনুনের কথা জানো? লেখো। বোঝা যাচ্ছে? লিখো এটা। লাস্ট একটা কোশ্চেন লিখতে হবে। 10 নম্বর কোশ্চেন উপরে লিখে দিচ্ছি এইখানে।
মানুষ ও প্রকৃতি মিলে কিরূপ সম্পদ তৈরি হয়েছে? 10 নম্বর কোশ্চেন, মানুষ ও প্রকৃতি মিলে কোন কোন সম্পদ তৈরি হয়েছে তা লেখো। বেশ, এই 10টা কোয়েশ্চেন তোমাদের থাকবে। এই 10টা কোয়েশ্চেনকে ভালো করে লিখে তারপরে আমাকে পাঠাবে। এই নাম্বারে 74 078 70 977 এই নাম্বারে তোমরা সেন্ড করবে লেখাগুলো। এই নাম্বারে তোমরা সেন্ড করবে, ঠিক আছে? আর সেন্ড করার পরে নিজের নাম রোল নাম্বারটা লিখে দেবে, নিজের নাম রোল নাম্বার আর ক্লাস। কারণ যে অনেক ক্লাস নিচ্ছি তো, 8 এর ক্লাস, 7 এর ক্লাস, 5 এর ক্লাস, তো কোন ক্লাসের স্টুডেন্ট কোন খাতাটা পাঠাচ্ছে এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর সবার নাম তো আমার জানা নেই, আর নাম্বারগুলো জানা নেই। তো সুতরাং যে নাম্বার থেকে পাঠাও না কেন, যাতে পাঠিয়ে দেওয়ার পরে নাম আর রোল নাম্বারটা লিখে দেবে, তাহলে আমার খাতাগুলো দেখতেও সুবিধা হবে আর আমাকে তোমাদেরকে মূল্যায়ন করতেও সুবিধা হবে। তো এইভাবে তোমরা তোমাদের অ্যান্সারগুলোকে খাতায় পরিষ্কারভাবে লিখে তারপরে পাঠাবে। তা টুকে নাও, অ্যান্সারগুলো টুকে নাও। আজকে এখান থেকেই তোমাদের ক্লাসটা আমরা শেষ করছি। আবার নেক্সট দিন আবার পরবর্তী জায়গা থেকে আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।